সম্প্রতি যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে ৬০ দিনের জন্য রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির উপর বাংলাদেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর উত্তরা থেকে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আইনুল ইসলাম। জনাব আইনুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, যুক্তরাষ্ট্র শর্ত সাপেক্ষে ৬০ দিনের জন্য রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে বাংলাদেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। এ বিষয়ে কি বলবেন? ধন্যবাদ। নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন, এটা তো স্বল্প সময়ের জন্য, কিন্তু তার পরবর্তীতে কি হবে সেটাও একটা আমাদের কিন্তু চিন্তার বিষয়। কারণ আমরা বিশেষ করে একটা সংকটের মধ্যে আছি। যদিও আমাদের 2 মাসের তেল কিন্তু আমাদের মজুত আছে, সেখানে এখন যে সিচুয়েশনটা হচ্ছে সারা বাংলাদেশে সেটি হবার কথা নয়, কিন্তু সেটি হচ্ছে। এটা সাপ্লাই, আমি বলি সাপ্লাই ডিসরাপশন, পাশাপাশি যে প্যানিক বাইং একটা কাজ করছে এখানে। এছাড়া অসৎ ব্যবসায়ীরা এখানে এই সুযোগে কিন্তু তারা তাদের তৎপরতাটা চালিয়ে যাচ্ছে। সুতরাং সবকিছু মিলে আমাদের যে জ্বালানি যে সংকট, এই সংকট এই 2 মাস পরে কি হবে সেটা একটু চিন্তার বিষয়। শুধু রাশিয়ার সঙ্গে যে আমাদের বাইং এর কথা যেটা বললেন, যে আমাদের চিটাগংয়ের ইস্টার্ন রিফাইনারি কিন্তু র মেটেরিয়ালস এর জন্য, মানে ক্রুড অয়েলের জন্য বন্ধ হয়ে গেছে। সুতরাং এই ক্রুড অয়েল রাশিয়া থেকে যদি আসে সেটা সময়ের ব্যাপার। পাশাপাশি এরপরে এই হরমুজ প্রণালী নিয়ে কিংবা রাশিয়ার সঙ্গে বাংলাদেশের, আমেরিকার সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেটা একটা কিন্তু এক ধরনের বাধা হয়ে থাকবে সবসময়। যে কোনো মুহূর্তে কিন্তু এটা বন্ধ হতে পারে। সুতরাং সেদিক থেকেও কিন্তু আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকেও চিন্তা করতে হবে। আপনি যে শঙ্কার কথা বলছিলেন যে ২ মাস পরে আসলে কি হবে, যদি এটি দীর্ঘায়িত না হয়, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ বিকল্প কি ব্যবস্থা নিতে পারে? বিকল্প 2 মাস আগে থেকেই যেসব বিকল্প কান্ট্রি আছে সেই সব কান্ট্রি থেকে যোগাযোগ করা উচিত। এবং পাশাপাশি একটা ফরওয়ার্ড পারচেজ যেটা বলা হয়, সে যেসব দেশ জ্বালানি সরবরাহ করে সেই সব দেশের সঙ্গে ফরওয়ার্ড পারচেজ 5 বছর বা 10 বছর মেয়াদে এই ধরনের একটা এগ্রিমেন্টের আসা উচিত। তাহলে হয়তো বাংলাদেশ এই সংকটগুলো থেকে কাটিয়ে উঠতে পারবে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে পারা সরকারের জন্য কতটা স্বস্তিদায়ক হবে বলে মনে করেন? এটি আসলে ভোক্তা পর্যায়ে কতটা প্রভাব ফেলবে, নাকি শুধু বিপিসির লোকসান কমাবে? না, বিপিসি লোকসান তো আমাদের এখন তেলের দরকার। মোট কথা আমাদের যারা ভোক্তা আছে তাদের তাদেরকে এই তেলটা পৌঁছায় দেওয়ার কথা। সুতরাং রাশিয়া থেকে আসলো, যেখান থেকে আসলো, এটা ভোক্তার মধ্যে একটা স্বস্তির দিবে আর কি। হ্যাঁ, তো সুতরাং সেদিক থেকে আমি মনে করি যে রাশিয়া থেকে আসুক আর ইন্দোনেশিয়া থেকে আসুক, যেখান থেকে আসুক না কেন, তেল দরকার এখন। সুতরাং সেই জায়গাটুকু কিছুটা যদি ব্যবস্থা হয় তাহলে সাময়িক সময়ের জন্য কিন্তু এই স্বস্তিটা ফিরে আসবে। হরমুজ প্রণালী ইতিমধ্যে ইরান খুলে দিয়েছে। এটি যদি দীর্ঘায়িত হয়, এর ফলে জ্বালানি তেলের তীব্র সংকট কতটা কাটবে বলে আপনি মনে করছেন? না, এখন যেটা বলা হলো যে হরমুজ প্রণালী ওপেন করে দিয়েছে, কিন্তু তার পাশাপাশি এই রাশিয়া বাদে অন্যান্য যে দেশগুলো আছে, কাতার, সৌদি আরব, সেসব দেশে কিন্তু তেল শোধনাগার গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত, তারা এইটা থেকে তারা পুনরুদ্ধার করতে সময় লাগবে। সুতরাং তারা কবে থেকে আবার প্রোডাকশন শুরু করবে সেটাও একটা দেখার বিষয়। তো এই যুদ্ধ তো বেশ ক্ষতি হয়েছে এই কান্ট্রিগুলোর। সুতরাং সেই জায়গায় যে আমরা 2 মাস পরে অন্য বিকল্প জায়গা থেকে কিন্তু আমাদের তেল আনার জন্য এই আমাদের যোগাযোগ রাখতে হবে। জ্বালানি তেলের তীব্র সংকটে চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে ট্রাক এবং কাভার্ড ভ্যানের ভাড়া বেড়েছে ৭৫% পর্যন্ত। তেলের দাম না বাড়লেও ভাড়া কেন বাড়লো? না, সেটাই তো কথা। তেলের দাম যেহেতু তারা তেল পাচ্ছে না, সুতরাং সে কারণে তারা নিজেরাও তেল কিনছে কিন্তু বেশি দামে। এই কারণে কিন্তু তারা ভাড়া বাড়িয়ে দিচ্ছে। এবং এই ভাড়া বাড়া মানে কিন্তু এটা মূল্যস্ফীতির ধাক্কাটা গিয়ে লাগবে পণ্যের উপরে। সুতরাং সেখানে কিন্তু একটা সারা দেশে মানে মূল্যস্ফীতিটা আমাদের ওই ঊর্ধ্বমুখী হবে। সে জায়গায় কিন্তু জনগণ একটা অস্বস্তির মধ্যে পড়বে, এমনি অস্বস্তির মধ্যে আছে। কিন্তু এটা বিশেষ করে বাড়তি ভাড়া, কারণ ব্যবসায়ীরা কিন্তু বাড়তি ভাড়া, বাড়তি তেলের দাম মানেই তারা দ্রব্য দামের উপর এটা কিন্তু তারা ফেলবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমাদের মূল্যস্ফীতিটা উস্কে দেওয়া হবে। জি, ডক্টর আইনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের